সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আমি কামনাও করি তাই তোমরা যেন সুস্থ দেহে সুন্দর মন বিরাজমান রেখে ভালো থাকো। আজকে আমি ক্লাস নিচ্ছি অনলাইনে। মোহাম্মদ শামসুর আলী, সহকারী শিক্ষক, বীর শ্রী কৃষ্ণ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় থেকে। সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারক। আজকে তোমাদের অষ্টম শ্রেণী সাহিত্য কণিকা বাংলা প্রথম পত্র থেকে পদ্যাংশে অর্থাৎ কবিতা থেকে পাঁচ ফেলুকে কিছু বলে কবিতা নিয়ে আমি আলোচনা করব তোমাদের সঙ্গে। তোমরা মনোযোগ সহকারে শোনো এবং খাতা কলম নিয়ে নাও। যে সমস্ত নতুন শব্দগুলা আসে তা লিখে রাখবে। এবং গতকালকে তোমাদেরকে অ্যাসাইনমেন্টের জন্য প্রশ্ন দেওয়া হয়েছে। আশা করি তোমরা বাড়িতে অ্যাসাইনমেন্ট গতকালের প্রশ্নের উপরে লেখা শুরু করেছ। আগামী সপ্তাহে এনে জমা দিবে। তবে ওই পাঁচ লোকে কিছু বলে এখান থেকেও কিন্তু অ্যাসাইনমেন্টের একটা প্রশ্ন থাকবে। তাই সকলকে আমি আহ্বান জানাচ্ছি ভালো করে মনোযোগ সহকারে শোনার জন্য এবং আয়ত্ত করার জন্য। যাই হোক, আজকে এই অষ্টম শ্রেণীর পদ্যাংশ থেকে পাঁচ লোকে কিছু বলে কবিতা নিয়ে আলোচনা করছি। এই কবিতাটা লিখেছেন কবি কামিনী রায়। তাহলে সর্বপ্রথমে আমরা এই পাঁচ লোকে যে কিছু বলে কবিতাটি, এই কবিতাটি অষ্টম শ্রেণীর পাঠ্যসূচিতে কেন দেওয়া হয়েছে, এটার উদ্দেশ্যটা কি? এই কবিতাটা কামিনী রায় এই জন্যই দিয়েছেন তোমাদের অষ্টম শ্রেণীর পাঠ উপযোগী করে। উদ্দেশ্য হচ্ছে এই কবিতাটা পাঠ করে তোমরা শিক্ষার্থী যারা আছ সকলেই লজ্জা, ভয়, ভীতির সংকোচ ছেড়ে জীবন পথে পরিচালিত হওয়ার একটা অনুপ্রেরণা লাভ করবে। কে কি বলল তা ভেবে নিজকে সংকোচতার মাঝে, লজ্জার মাঝে গুটিয়ে না রেখে মুক্তভাবে চলাফেরা করার বা বিভিন্ন ধরনের কাজকর্ম করার বিভিন্নভাবে চেষ্টা করবে। সংশয়ে নিজকে সন্দেহ, দ্বিধাদ্বন্দ্ব থেকে কাটিয়ে উঠতে পারবে এবং নিঃসংকোচ চিত্তে জীবন পথে পরিচালিত হওয়ার তোমাদের মধ্যে সাহস, উৎসাহ, উদ্দীপনা, অনুপ্রেরণা যোগাবে। এটাই দৃঢ় বিশ্বাস। এই উদ্দেশ্যকে সামনে রেখে বা এই উদ্দেশ্যই প্রণোদিত হয়ে মহিলা কবি কামিনী রায় এই কবিতাটা তোমাদের অষ্টম শ্রেণীতে লিখেছেন। এবং কোনো কাজ করতে গেলে কেউ কেউ অনেক সময় কি হয়, দ্বিধাগ্রস্ত হয় যে আমরা সংসার জীবনে কোনো কাজ করতে গেলে তোমাদের মাঝে হয় এবং সকলের মাঝে হয় যে এই কাজটা আমি করব কি করব, করলে কি ভালো হবে না মন্দ হবে, আর করলেই বা লোকে কি বলে, এ ধরনের একটা দ্বিধাদ্বন্দ্বগ্রস্তের মাঝে থাকে। কিন্তু যার যতটুকু বয়স হয়েছে সেই বয়সের তুলনায় বিচার বিবেচনা শক্তি প্রয়োগ করে কে কি মনে করবে, কে কি বলবে বা করবে, এই ভেবে তারা বসে থাকে যে না এটা করব না, করলে অমুকে এই বলবে সেই বলবে বা এই হবে সেই হবে। এই জন্য কোনো কাজে তাদের আগ্রহ, উৎসাহ, উদ্দীপনা হয় না, করার জন্য এগিয়ে আসে না। যারা সমাজে অবদান রাখতে চান তারা দেখা যায় যে এদিকে আগানোর জন্য আপ্রাণ চেষ্টা করে না। কিন্তু যদি এই সমস্ত সবকিছু কাটিয়ে পিছনে ফেলে দৃঢ় মনোবল নিয়ে লোকলজ্জা এবং সমালোচনাকে উপেক্ষা করে সামনের দিকে এগিয়ে যায়, তাহলে সে একজন সুপরিচিত এবং সুনামের অধিকারী এবং সৎ মানুষ, সুনাগরিক হিসাবে চিহ্নিত হতে পারবে। মানুষের মহৎ কাজ করতে হলে ভয়, ভীতির সংকোচ ইত্যাদি উপেক্ষা করেই এগিয়ে সামনের দিকে যেতে হয়। এই ইত্যাদির উপর নির্ভর করে মহিলা কবি কামিনী রায়
এই পাঠ, এই কবিতাটা লেখার উদ্দেশ্য এবং এই কবিতার পরিচিতি নিয়ে কথা বললাম। আশা করি শিক্ষার্থীবৃন্দ তোমরা বুঝতে পেরেছ। তাহলে সর্বপ্রথমে তোমরা এখানে লক্ষ্য করা যে পাছে লোকে কিছু বলে কবিতাটি মহিলা কবি কামিনী রায় লিখেছেন। তাহলে আমাদের কবি পরিচিতি সম্পর্কে কিছু জেনে নেওয়া আবশ্যক, তাই নয় কি? অবশ্যই। যেমন অন্যান্য কবিতা গল্প তোমাদেরকে পড়াইছি, বুঝিয়েছি, প্রথমে কবি পরিচিতি বলেছি। এবারও কবি পরিচিতি নিয়ে আমি তোমাদের সামনে আলোচনা করছি, মনোযোগ সহকারে শোনো। এই মহিলা কবি তৎকালীন ব্রিটিশ ভারতের প্রথম মহিলা স্নাতকোত্তর ডিগ্রিধারী একজন ব্যক্তিত্ব এই মহিলা কবি কামিনী রায়। তিনি জন্মগ্রহণ করেছেন ওই 1864 খ্রিস্টাব্দে বরিশাল জেলার বাসন্ডা গ্রামে 12ই অক্টোবর। কারণ কবি পরিচিতি থেকে অনেক সময় দেখা যায় যে তোমাদের বহু নির্বাচনী নৈমিত্তিক প্রশ্ন আসে। তাহলে যদি পরিচিতিটা বা তা ওনার জন্ম, পেশা, যোগ্যতা এবং উনি বিভিন্ন ধরনের গ্রন্থ রচনাবলী লিখেছেন, পুরস্কার প্রাপ্ত হয়েছেন, এগুলা যদি জানা না থাকে তাহলে উত্তর দিতে সক্ষম হবে না। তাই মনোযোগ সহকারে শোনা এবং আয়ত্ত করা তোমাদের একান্ত প্রয়োজন। তাহলে আমি বলছি যে সর্বপ্রথম তৎকালীন ব্রিটিশ ভারতের প্রথম মহিলা কবি, স্নাতকোত্তর ডিগ্রিধারী ব্যক্তিত্ব, তখনকার সময়ে উচ্চশিক্ষিত এই মহিলা কবি কামিনী রায় 1864 সালে 12ই অক্টোবর বরিশালের, বর্তমান বরিশাল জেলা বাসন্ডা গ্রামে তিনি জন্মগ্রহণ করেছেন এবং 1886 সালে কলকাতা বেতুন কলেজ, একটা বিখ্যাত কলেজ, নাম করা কলেজ, ওই কলেজ থেকে সংস্কৃত নিয়ে অনার্স সহ বিএ পাশ করে তিনি ওই কলেজেই অধ্যাপনায় নিযুক্ত হন। কামিনী রায়ের কবিতায় রবীন্দ্রনাথের প্রভাব স্পষ্ট। রবীন্দ্রনাথ, বিশ্বকবি রবি ঠাকুর, তার কবিতা, গল্প, উপন্যাস এবং অন্যান্য বই তোমরা পড়েছ। দেখা যায় যে তার কবিতার মাঝে, তার লেখার মাঝে এই রবীন্দ্রনাথকে তিনি কি করেছেন? অনুকরণ করেছেন। আনন্দ, বেদনা, সহজ সরল প্রকাশে তার কবিতার তাৎপর্য অর্জন করেছে। যে আনন্দ, বেদনা, সুখ, দুঃখ যা আছে সকলের মাঝে সহজ সরল ভাবে তার কবিতার তাৎপর্য অর্জন করেছে। তাঁর লেখা ছোটদের কবিতা অনেকগুলি লিখেছেন, সেটার নাম দিয়েছেন তিনি গুঞ্জন। ছোটরা সেই বইটা পড়লে খুবই আনন্দ পায় এবং তারা তৃপ্তি লাভ করে। ছোটদের জন্য লেখা কবিতা সংগ্রহের নাম হলো গুঞ্জন এবং তিনি বিভিন্ন ধরনের উল্লেখযোগ্য গ্রন্থ লিখেছেন। উল্লেখযোগ্য কয়েকটি গ্রন্থের নাম আমি তোমাদের সামনে তুলে ধরছি। আলো ও ছায়া 1889 সালে তিনি এটা রচনা করেছেন। এরপরে নির্মাল্য 1913 সালে এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জগদ্ধাত্রিণী স্বর্ণ পদকে তিনি কি করেছেন? ভূষিত হয়েছেন, অলঙ্কৃত হয়েছেন। দ্বীপ ও দূপ 1929 সালে তিনি আরেকটি উল্লেখযোগ্য রচনা লিখেছেন। জীবন পথে একটি গ্রন্থ লিখেছেন 1930 সালে। দুঃখের বিষয়, এই মহিলা কবি যদি আরো কিছুদিন আমাদের মাঝে বা এই পৃথিবীতে বেঁচে যেতে পারতেন তাহলে আরো অনেক লেখা লেখে রেখে যেতে পারতেন, যা পরবর্তীতে বা এখন ভবিষ্যৎ প্রজন্মরা যারা এখন আমরা আছি তারা তার লেখার থেকে অনেক জ্ঞান অর্জন করতে আমরা সক্ষম হতাম। তার পিতার নাম ছিল চণ্ডীদাস সেন। তার পিতা ছিল একজন ব্রাহ্ম ধর্মাবলম্বী
ব্রাহ্মণ ধর্মাবলম্বী, তাদের মাঝে ধর্মের আসক্ত এবং বিচারক ঐতিহাসিক, তিনি একজন লেখক ছিলেন, তার বাবাও একজন বিচারক, ধর্মাবলম্বী, ধর্মের প্রতি আসক্ত এবং বিচারক, এবং তিনিও কবিতা, গল্প, উপন্যাস বিভিন্ন ধরনের লেখা লিখতেন। জাতীয়তা ছিল ব্রিটিশ ভারতীয়। এবং এই কামিনী রায়ের দাম্পত্য সঙ্গী ছিল, তার স্বামীর নাম ছিল কেদারনাথ রায়। তবে তিনি মৃত্যুবরণ করেছেন, না হয় আমরা আরো অনেক কিছু শিখতে বা জানতে পারতাম। তাহলে লক্ষ্য করার পাঠের উদ্দেশ্য, পাঠ পরিচিতি, কবি পরিচিতি, এখন কবিতার ব্যাখ্যা। পাছে লোকে কিছু বলে কামিনী রায় একজন অলস ব্যক্তি, ভীতু ব্যক্তি, লজ্জা পায় সহজে, এরকম এক ব্যক্তি কথা নিয়ে তিনি কবিতাটা লিখেছেন। যে যারা বেশি ভয় ভীতি, লজ্জা, সংকোচ থাকে, তার কথা বলছে। যে করিতে পারি না কাজ, সদা বয় সদা লজ, সংশয় সংকল্প সদা টলে, পাছে লোকে কিছু বলে। আমি এই কাজটা যদি করতে যাই, পাছে আমার কে বা কি বলে, তা করার দরকার নাই। তাহলে কি কাজটা হবে? কখন না। এগুলা কাটিয়ে আমার সামনের দিকে এগিয়ে যেতে হবে। কে কি বললো সে দিকে তাকানো যাবে না, সেটা শোনা যাবে না। কাজ করলে সমালোচনা হবে, ভালো মন্দ বলবে, ভালো মন্দ থাকবে। তবে বেশিরভাগ লোকে যদি ভালো বলে এবং সমাজের উপকারে আসে, নিজের উপকারে আসে, তাহলে এটা করতেই হবে এবং করাটাই হলো উত্তম। এবং আড়ালে আড়ালে থাকি, নীরবে আপনার ঢাকি। যে বেশি ভয় পায়, ভীতু, লজ্জা পায়, সংকোচ বোধ করে, সে কিন্তু মানুষের সামনে সরাসরি কি করে না, যায় না, কথা বলে না, চুপটি করে থাকে, গোপনে গোপনে থাকে, নিজকে নিজে ঢেকে রাখে। সম্মুখে তার পা চলে না, সম্মুখে চরণ নাহি চলে, যে সামনে গেলে কে কি বলে, তাই যে পাছে লোকে কিছু বলে। হৃদয়ে বুধ বুধ মত উঠে শুভ্র চিন্তা কথা, হৃদয়ে বোধ বোধ মাথা উঠে শুধু শুভ্র চিন্তা কথা। শুভ্র অর্থ সাদা, এখানে পরিষ্কার বা অমলিন অর্থে কামিনীরা এই কবিতার মাঝে শব্দটা ব্যবহার করেছেন। যে মাথায় কত প্রশ্ন আসে, মিশে যায় হৃদয়ের তলে। আমি এটা করব, সেটা করব, সমাজের উপকার হবে, আমার উপকার হবে, দশের উপকার হবে, কিন্তু সংকোচ বোধ করে, লজ্জা পেয়ে, ভয় পেয়ে সেই কাজটা করতে আগ্রহী বুদ্ধ হয়ে ওঠে না। কোথায় কে কি বলে, তাই পাছে লোকে কিছু বলে। কাঁদে প্রাণ জবে আঁকি, সযতনে শুষ্ক রাখি। মনটা, হৃদয়টা, প্রাণটা কি করে কাঁদে, যে আমি যেন ভালো কাজটা করতে পারি, কিন্তু দেখা যায় যে এটা লালন করে রাখে, যার জন্য সে করতে পারে না। নির্মল পরিষ্কার নয়নের জলে, চোখের জলে শুধু ভেসেই থাকে যে এটা করব, কিন্তু তার লজ্জা, ভয়, ভীতি, সংকোচ থাকার কারণে সে এগিয়ে যেতে পারে না। যে করলে পরে পাছে লোকে কিছু যদি বলে। একটি স্নেহের কথা প্রশমিতে পারে ব্যথা, একটি আদরের কথা, স্নেহার তো আদর, ভালোবাসা, স্নেহ কথা প্রশমিতে পারে ব্যথা। প্রশমিতে অর্থাৎ উপশম ঘটাতে পারে, নিবারণ করতে পারে, শেষ করে দিতে পারে, এরকম ব্যথা, দুঃখ, লাঞ্ছনা, গঞ্চনা সবকিছু কি করতে পারে, উপশম ঘটাতে পারে, নিবারণ করে দিতে পারে। প্রশমিতে পারে ব্যথা, যন্ত্রণার উপশম ঘটায় দিতে পারে। চলে যায় উপেক্ষার ছলে, পাছে লোকে কিছু বলে। চলে যায় উপেক্ষার ছলে, উপেক্ষা গ্রাহ্য না করা, অবহেলা করা, গুরুত্ব না দেওয়া, যে উপেক্ষা করে
যে আমি যে কাজটা করেছি এটা কেউ গুরুত্বই দেয়। তুমি যে কাজটি করবে এটা যদি কেউ গুরুত্ব না দেয়, সমালোচনা করে, পাছে দিয়ে লোকে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে, এটা ভাবলে চলবে না। বললে বলুক, আমি করবই, এটা উপেক্ষা করে, গ্রাহ্য না করে, অবহেলা না করে সামনের দিকে এগিয়ে যেতে হবে। মহৎ উদ্দেশ্য যবে একসাথে মিলে সবে ভালো একটা কাজের জন্য, মহৎ একটা উদ্দেশ্য বাস্তবায়নের জন্য কি করতে হবে? কাজ করতে হবে। এই উপেক্ষাকে পিছনে ফেলে রেখে যেতে হবে। পারি না মিলিতে সেই দলে, যে ভালো লোক যারা আছে তাদের সাথে যদি আমি মেশি, তাদের সাথে যদি সঙ্গ দেই, তাহলে ওরা ভাই কি বলে, এ ধরনের একটা সংকোচ নিজের মাঝে থাকলে পরে ভালো লোকদের সাথে সে মিশতে চায় না, যে মিশলে পরে কে কি বলল, অর্থাৎ পাঁচ লোকে কিছু বলে। বিধাতা দিয়েছেন প্রাণ, বিধাতা তো সৃষ্টিকর্তা, আল্লাহ তাআলা, ভগবান বা ঈশ্বর, যে যে ধর্মে যাই বলুক না কেন, বিধাতা দিয়েছেন প্রাণ, প্রাণ আত্মা হৃদয়, থাকি শুধু ম্রিয়মান। বিধাতা দিয়েছেন প্রাণ, থাকি শুধু ম্রিয়মান, অর্থাৎ বিপদগ্রস্ত, ম্রিয়মান কাতর, বিপদগ্রস্ত, থাকি শুধু বিপদগ্রস্ত, এবং শোকে কাতর, দুঃখে কাতর, শক্তি মরে ভীতির কবলে। প্রত্যেকেরই কিন্তু কি আছে? শক্তি আছে। এই শক্তি তার থাকা সত্ত্বেও এই ভয়ভীতির কারণে কোনো কাজ করতে পারে না, পিছিয়ে থাকে। এই পিছু হাঁটলে চলবে না, সামনের দিকে এগিয়ে গেলে নিজের উন্নয়ন, সমাজের উন্নয়ন, দেশের উন্নয়ন এবং দশের উন্নয়ন ত্বরান্বিত হবে। এটাই হলো বিশ্বাস, এবং এটা নিয়ে কবিতাটা লিখেছেন। আমি কবিতার চরণগুলো বিশ্লেষণ করেছি। কবিতাটা সংক্ষিপ্ত, খুব একটা বড় না। আশা করি তোমরা কি করেছ, বুঝতে সক্ষম হয়েছ। আগামী দিন আবার আমরা ওই সিলেবাস অনুযায়ী, এই 30 দিনের যে সিলেবাস তোমরা দিয়েছি এবং অ্যাসাইনমেন্ট করার জন্য প্রশ্ন, সেই সিলেবাস অনুযায়ী আরো কয়েকটি কবিতা বাকি আছে। আজকে কবিতা এখানে শেষ। আগামী ক্লাসে আবার আমি কবিতা নিয়ে আসবো, বা গল্প যেগুলা বাকি আছে সেগুলো নিয়ে আসবো। সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, আশা করি বুঝতে পেরেছ। আজকে এখানেই কবিতা সমাপ্ত। আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে, এবং বাড়িতে অ্যাসাইনমেন্ট গুলো মনে হয় শুরু করেছ। ধারাবাহিক ভাবে অবহেলা না করে, সংকোচবোধ না করে এই কবিতার মতো সামনের দিকে এগিয়ে যাবে, ভালো করে লিখবে, এবং লেখার মধ্যে তোমাদের বানান, বাক্য গঠন সঠিক যেন হয়, সেই আহ্বান রেখে সকলকে আবার ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা দিয়ে আমি আমার ক্লাস এখানে সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।